স্বাগতম, সুস্বাগতম সকলকে। আশা করি বন্ধুরা সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় মুদ্রা রাক্ষস নাটকের বিশেষত্ব। মুদ্রা রাক্ষস নাটকের বিশেষত্ব আলোচনা করতে গিয়ে বা লিখতে গেলে যে কথাগুলি ভূমিকাংশে বা সূচনাংশে থাকা জরুরি সেগুলিই প্রথমে আলোচনা করার চেষ্টা করছি। কালিদাসোত্তর যুগের নাট্যকার বিশাখ দত্ত সংস্কৃত নাট্য সাহিত্যের জগতে এক নতুন ধারার প্রবর্তক। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস সংস্কৃত দৃশ্যকাব্যের ইতিহাসে একমাত্র রাজনীতিকে অবলম্বন করে রচিত একটি নাটক। আমরা মুদ্রা রাক্ষসে দেখতে পাই গতানুগতিক প্রণয় কাহিনী অনুপস্থিত। এই নাটকে স্ত্রী ভূমিকা নেই বললেই চলে। আলোচনা করতে যেয়ে আমরা সহজেই বুঝে যাব মুদ্রা রাক্ষস চিরাচরিত মার্গ ব্যতিরেকী একটি নাটক। রাজনীতি এবং কূটনীতিকে আশ্রয় করে রচিত এই রসোত্তীর্ণ রচনাটি নাট্যকার বিশাখ দত্তকে বিশেষ মর্যাদায় সমাসীন করেছে। সংস্কৃত সাহিত্যে বেশিরভাগ নাটক রসপ্রধান হলেও মুদ্রা রাক্ষস অবশ্যই ঘটনাপ্রধান নাটক। তবে নাটকটিতে কোন রস লক্ষ্য করা যায় সেদিক থেকে বলতে গেলে অবশ্যই এটি বীররসাত্মক রচনা। চরিত্রচিত্রণ, রচনাশৈলী প্রভৃতি দিক থেকে এই নাটকটিকে অবশ্যই একটি বিশেষ মর্যাদা দিতে হবে। মুদ্রা রাক্ষস নাটকের বিশেষত্ব আলোচনা করতে যেয়ে রস নিয়ে যখন প্রসঙ্গ উঠলই, তাহলে বলি বীররসকে ঘনীভূত করার জন্য যুদ্ধ, রক্তপাত প্রভৃতি যে ঘটনাগুলি ঘটে থাকে এই নাটকে কিন্তু তা দেখানো হয়নি। অন্যান্য বীররসাত্মক রচনার থেকে নাটকটি এখানেই পৃথক। আমরা মুদ্রা রাক্ষস নাটকের বিশেষত্ব লিখতে যেয়ে ভূমিকাংশে এই কথাগুলি লেখার পরে আমরা একের পর এক পয়েন্ট ভিত্তিক আলোচনায় এগিয়ে নিয়ে যাব, বা পরীক্ষাতে অবশ্যই পয়েন্ট করেই অ্যান্সার লিখব। এখন আমরা যে পয়েন্টে আসছি, নায়িকাবিহীন রচনা। এখন বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে কোনো ভিডিও আপলোড হলে সর্বাগ্রেই পাবেন আপনি। চলুন যেখানে আলোচনা করছিলাম। নাটকটি শুধুমাত্র নায়িকাবিহীন রচনা এই কথা না বলে এর সঙ্গে যোগ করা যায় নাটকটি অবশ্যই স্ত্রীচরিত্রবিহীন নাটকও বটে। নায়িকাবিহীন রচনা এই পয়েন্টের মধ্যে যে কথাগুলো থাকা অবশ্যই জরুরি, আলোচনা করছি এখন সেগুলি। মুদ্রা রাক্ষস নাটকটি নায়িকাবিহীন রচনা বলেই নায়িকাকে অবলম্বন করে প্রেম ঘনীভূত হওয়ার সুযোগই এখানে ছিল না। আমরা এই নাটকে অপ্রধান পাত্রী হিসাবে কেবলমাত্র বণিক চন্দন দাসের পত্নীকে সামান্য সময়ের জন্য দেখতে পেয়েছি। নাটকের সপ্তম অঙ্কে তাকে দেখা মেলে। চন্দন দাসের পত্নীর মধ্যে পতির জন্য যে আত্মত্যাগ ও কঠোর কর্তব্যপরায়ণতা দেখানো হয়েছে তা সকলকে সমধিক মুগ্ধ করে। চন্দন দাসকে যখন বধ্যভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই স্ত্রীও পুত্রকে সঙ্গে করে অতলান্ত বেদনা এবং শূন্যতার হাহাকার নিয়ে বধ্যভূমিতে পতিকে অনুসরণ করেছেন। চন্দন দাস তার মৃত্যুর জন্য গর্বের সঙ্গে পত্নীকে আর্যে সম্বোধন করে বলেছেন, অয়ং মিত্রকারিয়েন মে বিনাশো ন পুনঃ
পুরুষোদ সেন। পত্নী স্বামীর এই মহত্বের কথা জানে, তবুও কুলবধূর কর্তব্য তাকে পতিকে অনুসরণ করতে বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত স্বামীর পদপ্রান্তে থাকার অনুমতি চেয়েছে। আমরা এই রমণীকে দেখি পুত্রকে শেষবারের মতো পিতাকে প্রণাম করার আদেশ দিয়েছে। এক ধর্মপ্রাণা নারী রূপে চিত্রিতা তিনি। এই স্ত্রী চরিত্রের মধ্যে আদর্শবোধের পরাকাষ্ঠা এমন সমুন্নত মহিমায় দেখানো হলেও নাটকে তার নামটিও পর্যন্ত উচ্চারিত হয়নি। অমাত্য রাক্ষসের স্ত্রীকে চন্দন দাসের গৃহে দরজার আড়াল থেকে অস্পষ্টভাবে দেখা গেলেও তার কোনো উক্তি এই নাটকে লিপিবদ্ধ হয়নি। এই কারণেই মুদ্রা রাক্ষসকে পণ্ডিতগণ স্ত্রী চরিত্রবিহীন নাটক হিসাবেও অভিহিত করেছেন। মুদ্রা রাক্ষস নাটকের বিশেষত্ব আলোচনায় এখন আমরা দ্বিতীয় পয়েন্টটি হল বিদূষকবিহীন রচনা। সংস্কৃত নাটকে হাস্যরস পরিবেশনের জন্য অথবা নাট্যদ্বন্দ্বের মুখরতা থেকে সাময়িক বিশ্রান্তির জন্য বিদূষক চরিত্র উপস্থাপিত হয়ে থাকে। সংস্কৃত সাহিত্যে অধিকাংশ নাটকেই দেখা যায় বিদূষক প্রাকৃত ভাষায় কথা বলছে এবং কথাবার্তা ও অঙ্গভঙ্গিতে হাস্যরসকে ফুটিয়ে তুলছে। অধিকাংশ দৃশ্যকাব্যেই বিদূষকের এইরূপ চরিত্র চিত্রিত হলেও মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম প্রভৃতি নাটকে বিদূষকের স্বাতন্ত্র ভূমিকাও লক্ষ্য করা যায়। যাক সে কথা, আমরা মুদ্রা রাক্ষস পড়তে এসে দেখলাম টান টান উত্তেজনায় ভরা মুদ্রা রাক্ষস নাটকে পাঠক কোনো বিশ্রামেরই সুযোগ পায় না। সেজন্য বিদূষক চরিত্রও নাটকে অনুপস্থিত। এই বিশেষ শ্রেণীর চরিত্র বা বিদূষক চরিত্রটি না থাকলে অনেক সময় নাটক অসম্পূর্ণ বলে মনে হতে পারে, কিন্তু মুদ্রা রাক্ষস নাটক কখনোই অসম্পূর্ণ বলে মনে হয়নি। যাব আমরা পরবর্তী পয়েন্টে। এখন আলোচনা করছি কূটনীতির যুদ্ধ। মুদ্রা রাক্ষস নাটকে যুদ্ধের বাতাবরণ ভিন্ন প্রকার। চন্দ্রগুপ্তের মন্ত্রী হিসাবে চাণক্য অমাত্য রাক্ষসের ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য বহু জাল বিস্তার করেছেন। চাণক্য আত্মগর্বের সঙ্গে জানিয়েছেন যে সমগ্র নন্দবংশকে ধ্বংস করেও তার ক্রোধবহ্নি শান্ত হয়নি। সর্বার্থ সিদ্ধি এবং পর্বতকের মৃত্যুর ঘটনায় এখানে যেমন আমরা পেয়েছি, তেমনি এই নাটকে বিষকন্যার কথাও শুনেছি। হস্তির বৃহণ, অশ্বের হৃষারব শোনা গেলেও কখনোই প্রকৃত যুদ্ধ দেখানো হয়নি। সপ্তমাঙ্কে রাজার উক্তি এ প্রসঙ্গে স্মরণীয়। তিনি স্বগতভাবে বলছেন, বিনৈব যুদ্ধাৎ আরিয়েন পরাজিতম দুর্জয়ং পরবলমিতি লজ্জিত এবাস্মি। বিনা যুদ্ধেই মাননীয় চাণক্য দুর্জয় শত্রু সৈন্যকে পরাজিত করেছেন, এতে আমি লজ্জিতই হয়েছি। কারণ হিসাবে কি বলা হয়েছে? শ্লোকটির দিকে লক্ষ্য রাখো। এখানে বলা হয়েছে, আমার বাণগুলি সৌভাগ্যবশত সফলতা লাভ করে লক্ষ্য শূন্যতা প্রাপ্ত হয়েছে, সেজন্য শোকবশত যেন তুনের মধ্যে অবস্থানব্রত পালন করছে, এটা আমার সন্তোষের কারণ হয়নি। সমগ্র নাটকে কূটনীতির যুদ্ধ চলেছে। রক্তস্রোতের বদলে বুদ্ধির স্রোত প্রবাহ, মন্ত্রণা, গুপ্তচর প্রয়োগ ইত্যাদি প্রক্রিয়া বিশেষ ভূমিকা নিয়েছে। তাই নাটক কূটনীতির যুদ্ধে ভরপুর। এখন যাব পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট, সংস্কৃত বীর রসের ধারায় মুদ্রা রাক্ষস নবতম প্রয়াস। হত্যা, যুদ্ধ বা রাষ্ট্রবিপ্লবের ঘটনা সরাসরি নাট্যদৃশ্যে দেখানো যাবে না, এইরূপ নির্দেশ সংস্কৃত নাট্যশাস্ত্রে থাকলেও ভাস প্রমুখ পণ্ডিত তা মানেননি। বিশক দত্ত তার মুদ্রা রাক্ষস নাটকে
নাট্যশাস্ত্রের নির্দেশকে হুবহু মেনেছেন তাই নয়, যুদ্ধের বাতাবরণ কিভাবে বুদ্ধির উৎকর্ষ ঘটায় তাও এই নাটকে দেখানো হয়েছে। এদিক থেকে সংস্কৃত বীররসের ধারায় বিশাখ দত্তের এই রচনা নবতম প্রয়াস বলা যেতেই পারে। আমরা এখন যাচ্ছি পরবর্তী হেডলাইনে। কার্যের সংহতি বা ঐক্য বা ইউনিটি অফ অ্যাকশান। কার্যের সংহতি বা ঐক্য বা ইউনিটি অফ অ্যাকশান এই দৃশ্যকাব্যে অসম্ভব সুন্দরভাবে রূপায়িত। সংস্কৃত দৃশ্যকাব্যে প্রায়শই দেখা যায় নাটকের প্রথমেই নাট্যকার এক নাট্য বীজ বপন করেন, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাতে জলসেচন করে শেষকালে তাকেই ফলবতী করে তোলা হয়। এই ফলপ্রাপ্তির জন্য কখনো অলৌকিকতাকে গ্রহণ করতেই হয় কবিকে, কিন্তু এই নাটকে বিশাখ দত্তকে কোনো বাহ্যিক সহায়তা গ্রহণ করতে হয়নি। এখানে ইউনিটি অফ অ্যাকশান সত্যি চমৎকার। এখানকার সমস্ত ঘটনা বিন্যাস ও সমস্ত চরিত্রের উপস্থাপনার উদ্দেশ্য হল অমর্ত্য রাক্ষসকে চন্দ্রগুপ্তের মন্ত্রী হিসাবে নিযুক্ত করা। ভাগুরায়ণ ঠিকই বলেছেন পঞ্চমাঙ্কেই, রক্ষণীয়া রাক্ষসস্য প্রাণাহ ইতি আচার্য আদেশহ। এই উদ্দেশ্য সিদ্ধির জন্য চরিত্রগুলি তাদের ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ধর্ম অধর্ম সব কিছুকেই জলাঞ্জলি দিয়েছে। শত্রু চরিত্রগুলিও নিপুণভাবে মিত্রতার অভিনয় করে গেছে। মিত্রতা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য তৈরি। অমাত্য রাক্ষসের মতো কূটনীতিবিদের পক্ষেও সেই কপট মিত্রতাকে বুঝে ওঠা সম্ভব হয়নি। যখন তিনি বুঝলেন তখন আর্তনাদ করে বলছেন, কথং জীব সিদ্ধিরপি চাণক্য প্রণিধি ইত্যাদি। চাণক্য কূটনৈতিক পদ্ধতিতে রাক্ষস ও মলয়কেতুর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে তাদের দুজনকেই হীনবল করে অবশেষে পরাস্ত করেছেন। চাণক্য জানতেন অমাত্য রাক্ষস নন্দবংশের প্রতি একান্ত অনুগত, জীবন থাকতে তাকে চন্দ্রগুপ্তের অনুগত করা সম্ভবপর হবে না। আর সে কারণেই চাণক্যকে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে হয়েছে এবং শেষ পর্যন্ত কূটনৈতিক পদ্ধতিতে রাক্ষস এবং মলয়কেতুর মধ্যে বিচ্ছেদ সাধন করে তাদেরকে পরাজিতও করতে সক্ষম হয়েছেন। এভাবেই ইউনিটি অফ অ্যাকশান চমৎকার রূপে উপস্থাপিত হয়েছে এই দৃশ্যকাব্যে। আমরা পরবর্তী পয়েন্ট করছি গোপন চক্রান্তের সামঞ্জস্য বিধান। চাণক্য তার প্রতিদ্বন্দ্বীর দুর্বল স্থানটিকে অত্যন্ত ভালোভাবে বুঝেছিলেন। চাণক্য রাক্ষসের বন্ধুপ্রীতির দুর্বলতাকেই লক্ষ্যস্থল হিসাবে বেছে নিয়েছেন। আর সেই কারণেই চন্দন দাসকে হাতের মুঠোয় পেয়ে তিনি অত্যন্ত উল্লাসিত হয়ে তিনি বলেছেন, চন্দন দাসকে হাতের মুঠোয় পাওয়ার অর্থ রাক্ষসকে হাতের মুঠোয় পাওয়া। যে চন্দন দাস চরম বিপদের সময় নিজের প্রাণের ভয়কে তুচ্ছ করে বন্ধুর সহায়তা করেছেন, সেই বন্ধুর জন্য রাক্ষস অবশ্যই প্রাণ দিতে কুণ্ঠিত হবেন না, এমন ভাবনা চাণক্যের মাথায় আসাই স্বাভাবিক। চাণক্যের এরূপ অনুমান মিথ্যা হয়নি। বন্ধু চন্দন দাসকে মুক্ত করার জন্য অমাত্য রাক্ষস স্বয়ং বৌদ্ধভূমিতে এসে ধরা দিয়েছেন এবং শেষকালে চন্দ্রগুপ্তের মন্ত্রিত্বও স্বীকার করেছেন। রাক্ষসের আত্মসমর্পণ ও মন্ত্রিত্ব স্বীকার মৌর্য বংশের স্থিতির পক্ষে একান্ত সহায়ক হয়েছে। এইভাবেই সমস্ত ঘটনা একটি লক্ষ্যের অভিমুখী হয়ে গোপন চক্রান্তের সামঞ্জস্য বিধান করেছে। অন্য কোনো নাটকে এইরূপ সামঞ্জস্য বিধান ক্বচিৎ দৃষ্ট হয় মাত্র। পরবর্তী হেডলাইন, ধর্মাশ্রয়ী সমাজে মুদ্রা রাক্ষসের ভূমিকা। প্রায় ক্ষেত্রেই দেখা যায় নাট্যকার বিশেষ ধর্মের প্রতি তার অনুরাগ প্রদর্শন করেন, তবে মুদ্রা রাক্ষস নাটকে বিশেষ ধর্মানুরাগ সেভাবে ব্যক্ত হয়নি। রাজনৈতিক নাটক হওয়ার কারণে
নৈতিকতাও এখানে প্রাধান্য পায়নি। এই নাটকটিতে মূল বিবেচনার বিষয় হয়েছে রাজনৈতিক বিচক্ষণতা। পাপ পুণ্যের বিচার এসেছে রাজনীতিকে ঘিরে। জৈন, বৌদ্ধ, ব্রাহ্মণ সবাই পাশাপাশি স্থান পেয়েছে নাটকটিতে। ব্রাহ্মণ চাণক্যের স্বার্থসিদ্ধির জন্য অন্য ধর্মাবলম্বী সমস্ত মানুষ সর্বতোভাবে সাহায্য করেছে নাটকটিতে। রাজনৈতিক ক্ষমতা এরূপ আচরণের মূল কারণ হলেও প্রাচীনকালের ধর্মাশ্রয়ী সমাজে এই নাটক যেন এক নতুন পথ প্রদর্শক। মুদ্রারাক্ষস নাটকের বিশেষত্ব লিখতে গিয়ে আমরা পরবর্তী হেডলাইন করছি একটি বিশেষ বিশেষত্ব, দৃশ্যভিত্তিক অঙ্ক বিভাজন। মহাকবি ভাস, কালিদাস প্রভৃতি প্রাচীন নাট্যকারগণ দৃশ্যের উপরে ভিত্তি করে নাটকের অঙ্ক বিভাজন করেছিলেন। পাত্রপাত্রী এইসব নাটকের মূল বিবেচ্য। তাই প্রধান পাত্ররা নাটকের আরম্ভ থেকে শেষ পর্যন্ত প্রায় নাট্যদৃশ্যেই অবস্থান করে থাকেন। সহায়ক আখ্যানে চরিত্র ও ঘটনা যেহেতু মূল আখ্যানকে পরিপুষ্ট করার জন্যই উপস্থাপিত হয়, তাই ওই আখ্যানের পাত্রপাত্রী নাটকের মাঝখানে এসে মাঝখানেই বিদায় নেয়। এই রীতির ব্যতিক্রম দেখা যায় মুদ্রারাক্ষস নাটকে, কারণ এখানে অঙ্কের বিভাজন হয়েছে দৃশ্যের উপরে ভিত্তি করে। চরিত্রগুলি তাই প্রথম থেকে শেষ অবধি অঙ্কেতে উপস্থিত থাকেনি। মুদ্রারাক্ষস নাটকের বিশেষত্ব আলোচনায় আমরা যাচ্ছি এখন পরের পয়েন্ট, বিশেষ পদ্ধতিতে চরিত্র চিত্রণ। কেবলমাত্র চরিত্র সৃষ্টির জন্যই মুদ্রারাক্ষস নাটকটি সংস্কৃত সাহিত্যে বিশেষ মর্যাদার দাবি করতেই পারে। চরিত্রগুলিকে প্রাথমিকভাবে দুটি ভাগে বিভক্ত করা যেতে পারে। প্রথমত, একটি চরিত্র অপর চরিত্রের প্রতিপক্ষরূপে উপস্থাপিত। আপাতত এইটি নিয়েই এখন আলোচনা করতে এগিয়ে চলেছি। একটি চরিত্র অপর চরিত্রের প্রতিপক্ষরূপে উপস্থাপিত। যেমন চাণক্যের বিপরীত পর্বে আছেন অমাত্য রাক্ষস। উভয় চরিত্রই নাটকে মূল কূটনীতির প্রবক্তা। চাণক্য তার চাল দিয়ে রাক্ষসকে প্রতিহত করে করায়ত্ত করতে চেয়েছেন, পক্ষান্তরে রাক্ষস তার বিপরীত কূটচালের দ্বারা চাণক্যকে প্রতিহত করতে চান। উভয় চরিত্রের প্রতি নাট্যকার অবশ্য সমান জোর দেননি। এখানে রাক্ষসকে দুর্বল করে দেখানো হয়েছে বা রাক্ষসের চালকে দুর্বল করে দেখানো হয়েছে। এর ফলে প্রত্যেকটি ক্ষেত্রেই চাণক্যের নীতি বিজয়ী হয়েছে বা চাণক্য বিজয়ী হয়েছেন। চাণক্যকে মুদ্রা রাক্ষসের নায়ক বললে রাক্ষসকে প্রতিনায়ক বলতে হবে। সাধারণত রাজ্য বা স্ত্রীলাভের জন্যই নায়ক ও প্রতিনায়কের মধ্যে সংগ্রাম ঘটে এবং একজন অপরের তুলনায় হীন বলে প্রতিপন্ন হন। অথচ মুদ্রা রাক্ষসে নায়ক ও প্রতিনায়ক উভয়ই আদর্শবান এবং উভয়ই পরোপকারী। চাণক্য তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নন্দবংশ ধ্বংস করে চন্দ্রগুপ্তকে সিংহাসনে প্রতিষ্ঠিত করতে চান এবং সেই সিংহাসনকে সুদৃঢ় করার জন্য রাক্ষসকে চন্দ্রগুপ্তের মন্ত্রী হিসাবে নিযুক্ত করতে চান। বুদ্ধ্বা নিগৃহ্য বিশলস্য কৃতে ক্রিয়য়া ইত্যাদি 26 নম্বর শ্লোক প্রথম অঙ্কে দেখতে পাই। সেখানে চন্দ্রগুপ্ত বলছেন, আর দেরি নেই, তোমাকে এখনই আমি বুদ্ধি বলে বুনো গজের মতো বেঁধে এনে বিশলের কাজে লাগাবো। আর রাক্ষসের বুদ্ধি হলো, নন্দরা স্বর্গগত হলেও শত্রুদের ধ্বংস দেখে তাঁরা স্বর্গে আনন্দ পাবেন। দ্বিতীয় অঙ্কের 5 নম্বর শ্লোকে দেবহ স্বর্গগত অপি ইত্যাদি অংশে সেই বক্তব্যই উল্লেখিত হয়েছে। একইভাবে রাজা চন্দ্রগুপ্তের বিরুদ্ধ চরিত্র হিসাবে চিত্রিত হয়েছেন মলয়কেতু, ভাগুরায়ণ এবং সিদ্ধার্থকও এরূপ চরিত্র। চরিত্রগুলির এরূপ বিভাজন দাবা খেলার ছকের মতো সাজানো আছে। এক পক্ষের খুঁটিগুলি কিভাবে অপর পক্ষের ছকে গিয়ে খেলছে তা নাট্যকার নিপুণভাবে চিত্রিত করলেন। বিশেষ পদ্ধতিতে চরিত্র চিত্রণের ক্ষেত্রে চরিত্রগুলিকে প্রাথমিকভাবে যে দুটি ভাগে ভাগ করা হয়েছিল তার দ্বিতীয় ভাগে এসে আলোচনা করতে চলেছি। সংস্কৃত নাটকে নাটকীয়তা থেকেও গীতিধর্মিতা প্রাধান্য পায় এবং শৃঙ্গারসে সেই ধর্মকে পরিপুষ্ট করে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এখানে সেরূপ কোনো বাতাবরণ নেই। রাজনীতির সাপের খেলা চলেছে সমগ্র নাটক জুড়ে। নায়ক
চন্দ্রগুপ্ত কোনো উচ্চবর্ণের ব্যক্তি নন বা প্রখ্যাতও নন, তবে তিনি অবশ্যই সাম্রাজ্যের সংস্থাপক। মন্ত্রীরা এখানে রাজার উপরে উঠেছেন এবং রাজাদের পরিচালিত করেছেন। এভাবেই সব দিক থেকেই মুদ্রা রাক্ষস চরিত্র চিত্রণের ক্ষেত্রে একটি নতুন দিশা দেখালো। মুদ্রা রাক্ষস নাটকের বিশেষত্ব আলোচনায় উপসংহারে এসে এই কথাগুলি বলতেই হয় যে চাণক্য এবং রাক্ষস এই পরস্পর প্রতিদ্বন্দ্বী চরিত্রদ্বয়ের রাজনৈতিক কূটকৌশল প্রয়োগের প্রতিযোগিতা ও ঘটনার ঘাত প্রতিঘাত নাটকটিকে আকর্ষণীয় করে তুলেছে। রাক্ষস প্রযুক্ত প্রতিটি নীতি কুশাগ্রহী চাণক্যের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, অমাত্য রাক্ষস শেষ পর্যন্ত নিজেই নিজের জালে জড়িয়ে পড়লেন। সাপুরের ছদ্মবেশে কুসুমপুরে বিরাটগুপ্তকে প্রেরণ, চন্দ্রগুপ্তের বিনাশের জন্য নগদ তোরণ নির্মাণ, বিষ প্রয়োগের জন্য বৈদ্য অভয় দত্তের নিয়োগ, বিষকন্যা প্রেরণ প্রভৃতি রাক্ষসের প্রচেষ্টা চাণক্যের দূরদর্শিতায় কেবল ব্যর্থতায় পর্যবসিত হয়নি, রাক্ষসগৃহীত নীতিগুলি তারই সর্বনাশ করেছে। লোকক্ষয়কারী সংগ্রামের পরিবর্তে কেবল সাম, দান, ভেদ, দণ্ড প্রভৃতি নীতি প্রয়োগের মাধ্যমে শত্রু জয়ে চাণক্যের প্রচেষ্টা সত্যই অভিনন্দনীয়। এই নাটকের গঠন বৈশিষ্ট্য নাট্যকারের নাট্যভাবনার পরিচায়ক, গভীর নাট্যভাবনার পরিচায়ক। নাটকীয় ঘটনার ঐক্য এবং সংহতি নাটকটিকে সফল নাটকের মহিমায় মণ্ডিত করেছে। সংস্কৃত নাট্যসাহিত্যের ইতিহাসে ক্রিয়াগত ঐক্যবিধির এমন সার্থক রূপায়ণ দুর্লভ। তাই উইলসন মন্তব্য করেছেন, ইট মে বি ডিফিকাল্ট ইন দ্য হোল রেঞ্জ অফ ড্রামাটিক লিটারেচার টু ফাইন্ড এ মোর সাকসেসফুল ইলাস্ট্রেশনস অফ দ্য রুল। ভিডিওটি একটু দীর্ঘ হলো। প্রকৃতপক্ষে একটি প্রশ্নের উত্তর একটি ভিডিওতে না দিলে ভিউয়ার্সদের অসুবিধা হতে পারে, সেজন্যই ভিডিওটি একটু দীর্ঘ হলো। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি মুদ্রা রাক্ষসের উপরে আরেকটি প্রশ্নের উত্তরে আরেকটি ভিডিও আপলোড করার। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে ভেসে ওঠা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সর্বাগ্রে আপনিই পেতে পারেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।